যে চাষ সিস্টেমটা পদ্ধতিটা আছে তার বিকল্প জৈব দিয়ে চাষ পদ্ধতি। এবারে ধরুন রাসায়নিকের যেসব সিস্টেমগুলো লাগে, সার লাগে, ওষুধ লাগে, মাইক্রো ইনগ্রিডিয়েন্টস লাগে, অনুখাদ্য যেটাকে বলা হয়, ঠিক সেই রকমই আমাদের এই জৈবতে এই সিস্টেমটা আমি করেছি। যেমন আপনার রাসায়নিকে ইনসেকটিসাইড লাগছে, রাসায়নিকে ফাঙ্গিসাইড বা রোগ নিয়ন্ত্রণের ওষুধ লাগছে, তারপরে মাইক্রো নিউট্রিয়েন্ট লাগছে, এইগুলো লাগছে। তো ঠিক সেই রকমই আমরা এইগুলো করেছি, রাসায়নিকের বিকল্প। আমার এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে শুধু সার ওষুধ তৈরি করে মানুষকে ঠকানো বা চাষিদের ক্ষতিগ্রস্ত করানো। আমার লাইফের মেন ভিউ হচ্ছে রাসায়নিকের বিকল্প চাষ পদ্ধতি। জৈব ক্ষেত্রে আমাদের কাছে একটা ফার্টিলাইজার আছে, মানে জৈব সার আছে, যেটাকে জৈব ম্যানিউর বলা হয়। ওটা হচ্ছে ট্রেড নেম হচ্ছে এগ্রিফ্লোরা। এই এগ্রিফ্লোরাটার বেস হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট। কিন্তু এতে আপনার সমস্ত খাদ্যগুণ আছে। যেমন আমাদের এখানে গুজরাটের একটি ওই এগ্রিকালচারাল টেস্টিং ল্যাব, ওনারা আমাদের এই সারটাকে টেস্ট করেন। তো সেক্ষেত্রে দেখুন আমাদের এই সারের টেস্টিংয়ের এই যে রিপোর্টটা রয়েছে, এখানে আপনার দেখুন ফিজিক্যাল প্যারামিটার্স রয়েছে, পিএইচ রয়েছে আপনার 7.60% পিএইচ। তারপরে ইলেকট্রিক কন্ডাক্ট ইসি যেটাকে বলা হয় 1.33। আমাদের একটা যে কোনো চাষের ক্ষেত্রে লাগে পিএইচ লাগে 6.5 থেকে 7.5 পর্যন্ত। আচ্ছা, আর ইলেকট্রিক কন্ডাক্ট লাগে 1.0 থেকে 3.0% পর্যন্ত। আর সেখানে আমাদের আছে 1.3%, মানে সাফিসিয়েন্ট আছে। অর্গানিক কার্বন, যেটা এখন জমিতে নেই বললেই চলে, এবং রসায়ন থেকে এটা পাওয়া যায় না। এই অর্গানিক কার্বন হচ্ছে আপনার 0.20% অর্গানিক কার্বন আছে আমার এই জমির সাথে, এটা হাই আছে। আর আমার চাষের ক্ষেত্রে লাগে 0.5 থেকে 0.75 পর্যন্ত, যেটা আমাদের জমিতে এখন নেই। ধরুন যে কোনো একটা চাষের ক্ষেত্রে নাইট্রোজেন লাগবে 3%, তো মানে কাল্টিভেশনের ক্ষেত্রে, মানে তো সেই 3% নাইট্রোজেনের ঘাটতি আমরা দুই দিক দিয়ে পূরণ করতে পারি, অর্গানিক থেকে নচেত রাসায়নিক থেকে। দুটো জায়গা আছে, একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে অর্গানিক। 3% নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে চান তাহলে জৈব দিয়ে, তাহলে যে জৈব উপাদানটা আপনি ব্যবহার করছেন তাতে 3% নাইট্রোজেন আছে কিনা। আমাদের কৃষিবিদরা বলছে একটা, যেহেতু দীর্ঘদিন যাবত আমাদের জমি রাসায়নিক চাষের কবলে পড়ে জমির নিজস্ব উর্বরা শক্তি নষ্ট হয়ে গেছে, যার ফলে ওই উর্বরা শক্তিটাকে মানে রাসায়নিকটাকে মুক্ত করতে গেলে কৃষিবিদরা বলছে যে 3-4 বছর লাগে। কিন্তু আপনার রাসায়নিকের পরিবর্তে যদি জৈব দিয়ে চাষ করেন, তাহলে অন্যরা কে কি বলছে আমি বলতে পারবো না, তবে আমাদের এই সার ওষুধ ব্যবহার করে আপনি প্রথম চাষ থেকে জৈব দিয়ে করতে পারবেন। আপনি ধরুন একটা জমিতে রাসায়নিক দিয়ে চাষ করতে করতে জৈব দিয়ে চাষ করছেন, এবারে কৃষিবিদরা বলছে যে রাসায়নিকের স্থায়িত্বকাল কম, তাই তো? স্থায়িত্বকাল কম বলে জমিতে থাকছে না, বারবার ব্যবহার করতে হচ্ছে। আপনি এক বস্তা যে জমিতে রাসায়নিক দিচ্ছেন, এক বস্তা সেইখানে সেই জমিটার আবার 1 মাস কি 15 দিন পর আবার তাকে খাবার দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি সেই জমিতে 1 বস্তা জৈব সার দেন, তাহলে আপনার 3-4 মাস খাবার দেওয়া লাগবে না, যেহেতু এর স্থায়িত্বকালটা অনেক বেশি। আর এগুলোর অনেক ব্যাপার আছে বাবু। কেন বলি, আপনার এই যে সার যেগুলো আমরা গাছের খাবার হিসেবে দিই গাছকে, এইগুলো কিন্তু ডাইরেক্ট গাছে খায় না। এগুলো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, তারপরে আপনার একটা সার শোষণ করতে এক রকমের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, মানে সে তার গাছের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। এরকম বিভিন্ন রকমের বহু রকমের ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া যেগুলোকে বলা হয়। ফসফেট শোষণকারী বা ফসফেটকে গ্রহণকারী এক ধরনের ব্যাকটেরিয়া আছে, পটাশ, এরকম মাইক্রোনিউট্রিয়েন্ট সবটাই ব্যাকটেরিয়ার উপর নির্ভর করে। এবং এই ব্যাকটেরিয়াগুলো, জৈবর মেন উপাদান হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলোকে আপনার বাঁচিয়ে রাখতে গেলে অর্গানিক কার্বন লাগে। এই অর্গানিক কার্বন যখন মাটিতে মিশে যায়, তখন এরা নিজেরা সক্রিয় হয়ে যায় এবং গাছকে খাদ্য যোগাতে সহায়তা করে। যেমন আমরা জানি যে গাছের গোড়াতে এক ধরনের রাইজোবিয়াম টাইপের এক ধরনের আপনার এই ব্যাকটেরিয়া আছে, যেটা নাইট্রোজেন শোষণ করে, নাইট্রোজেনকে
মানে মোল্ড করে রেখে দেয়, গাছের গোড়াতে জমিয়ে রেখে দেয়। যদি কোনো ছোট চাষি, প্রান্তিক চাষি বা বড় চাষি যাই হোক না কেন, তারা যদি নিজেরা এটা করতে পারে বা করতে চায়, সেটা কি করতে পারে? সম্ভব। শুনুন, সবটাই তো বিজ্ঞান, বিজ্ঞানের বাইরে কিছু হয় না। বিজ্ঞান অনন্তকাল ধরে ছিল, অনন্তকাল ধরে থাকবে। গবেষণা অনন্তকাল ধরে চলছে, অনন্তকাল ধরে চলবে। আজকে আপনি আমি যদি মনে করি যে বিজ্ঞান শেষ হয়ে গেছে আর গবেষণার কিছু নেই, এটা ভুল ধারণা। কোনো চাষি যদি চাষের বিষয়ে নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে সে যদি কোনো কিছু চাষ করতে পারে, উত্তম। তার চিন্তা ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করা হবে, সে যদি ভালো চাষ করে। ব্যাপারটা শুনেছেন? আর কোনো চাষি যদি মনে করে যে না, আমি চাষ করতে চাইছি, আমার কোনো নিজস্ব চিন্তা ভাবনা নেই বা আমি প্রয়োগ করতে পারছি না, সেক্ষেত্রে যদি কোনো চাষি মনে করে যে আমরা জৈব দিয়ে চাষ করব, তাহলে তারা যদি আমাদের সংস্থার সঙ্গে কিছু সংস্থার কাছে যদি কিছু জানতে চায় বা করতে চায়, আমরা সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করব। কোন তিনটি ভুল করলে অর্গানিক ফার্মিং ব্যর্থ? অর্গানিক ফার্মিং কোনো কালে কোনো সময় ব্যর্থ হয় না। গাছ এমনই একটা জিনিস, সে কোনোদিন কারোর সঙ্গে বেইমানি করে না। আপনার সঙ্গে আজকে মিত্রতা আছে, কালকে আপনার সঙ্গে নাও থাকতে পারে, কিন্তু গাছ এমনই একটা জিনিস, সে কিছু না দিক জীবনদায়ী অক্সিজেনটা দিয়ে যাবে। অনেকে বলে নারকেল গাছটা নারকেল হচ্ছে না, কেটে দেবো। আরে বাবা, নারকেল গাছটা নারকেল হচ্ছে না, কেটে দেবে তার মানে? এটা আমার প্রশ্ন। সে তো অক্সিজেনটা দিচ্ছে। ইভেন আমাদের সমাজকে সব থেকে বেশি দূষিত করছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করছে, আলটিমেটলি কিন্তু তার কাজ সে করে যাচ্ছে। সে ফল দিচ্ছে না, তার জন্য দায়ী আমরা মানুষ। এরা শুধু গ্রহণ করে, শোষণ করে, এরা পরিবেশকে কিছু দেয় না। আপনি কি দিয়েছেন পরিবেশকে বলুন? প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখছে অন্যান্য প্রাণী জগৎ। একটা গাছের শাখায় ডালে, গাছের আপনার শাখায় প্রশাখায় সে বাসা বাঁধছে, তার ফলটা খাচ্ছে, খেয়ে সে জীবন ধারণ করছে। কিন্তু মানুষ কি করেছে? মানুষ কিছু করে না। মানুষের নিজেদের স্বার্থের জন্য পরিবেশটাকে কলুষিত করছে এবং ভারসাম্যটাকে নষ্ট করছে মানুষের। আর আপনি যেটা বলছেন যে কোনো চাষি পারবে কি পারবে না, ইচ্ছা থাকলে সে পারবে। ইচ্ছা থাকলে জৈব চাষ করতে পারবে। এবং আস্তে আস্তে মজার ব্যাপার হচ্ছে, আপনার রাসায়নিক সারটা যখন দীর্ঘদিন যখন জমিতে ব্যবহার করতে হয় এবং পরপর তার ইউনিট বাড়াতে হয়, কোয়ান্টিটি বাড়াতে হয়, পরিমাপ বাড়াতে হয়, সেক্ষেত্রে জৈব চাষের ক্ষেত্রে আপনার আস্তে আস্তে পরিমাপ কমাতে হবে। দেখুন, আমি আপনাকে প্রথমে বলেছি, যেহেতু আমার এটা পরীক্ষামূলকভাবে, গবেষণামূলকভাবে আমি দীর্ঘদিন যাবত এর উপরে কাজ করে আসছি। প্রায় 40 বছর আমি ধরে নিলাম, 40 বছর ধরে আপনি জৈব চাষের সঙ্গে যুক্ত। এটা পরীক্ষামূলকভাবে কাজ হচ্ছিল এবং পরীক্ষা করতে গিয়ে আমার মুষ্টিমেয় যে চাষিগুলো এই চাষের সঙ্গে যুক্ত আছে, তাদের আমরা এই সার, ওষুধ এগুলো আমরা দিই এবং ভালো কাজ হয় বা হচ্ছে এখনো পর্যন্ত। কারণ এরা দীর্ঘদিন যাবত আমাদের এই প্রতিষ্ঠান থেকে এনারা সার, ওষুধ এগুলো নিচ্ছেন। জৈব দিয়ে চাষ করলে ইমিউনিটি পাওয়ার বেশি হয়ে যায় গাছপালার, ওই জন্য রোগ পোকার হাত থেকে অনেক অনেক কম তারা ক্ষতিগ্রস্ত হয়, অনেক কম। আপনাকে যেটা বলছিলাম যে আশপাশের যে গাছপালাগুলো ওই হয় জঙ্গল, সেই জঙ্গলের গাছপালা দেখেছেন তো, পোকামাকড় কম লাগে। এগুলো সব বিজ্ঞান। বিজ্ঞানটা আপনি আমি তৈরি করিনি, বিজ্ঞান এসছে। বিজ্ঞান কাকে বলা হয়? পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। আপনার আমার চোখ কান নাক যদি খুলে বেড়াই, তাহলে পরিবেশে দেখতে পাবেন যে কোথায় কি ঘটছে। ওদের রোগ পোকা অনেক কম, কিন্তু আমরা যেগুলো কৃত্রিমভাবে যে চাষগুলো করছি, তাদের রোগ পোকার হাত অনেক বেশি। কারণ এদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, পুর, যার ফলে এরা ক্ষতিগ্রস্ত হয়। এবারে আপনি যে জৈব উপাদানগুলো ব্যবহার করছেন, সেটা আদৌ সঠিক জৈব উপাদান কিনা, সেটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে, যাচাই করতে হবে। আমি সমস্ত পোকাগুলোকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। যত রকমের পোকা আছে, কিরকম দুটো ভাগে ভাগ করে দিয়েছি? যে পোকাগুলো উড়ন্ত পোকা, উড়ে এসে ফসলকে ক্ষতি করে, তাদেরকে একটা সাইড করে দিয়েছি। আর যে পোকাগুলো উঠতে পারে না, ধরুন এই উড়ন্ত পোকার লার্ভা, ডিম পেড়ে যে বাচ্চাগুলো হয়, লার্ভাগুলো, তাদেরকে একটা ভাবে ভাগ করে দিয়েছি। দিয়ে আমি দুটো জৈব ওষুধ তৈরি করেছি। একটা হচ্ছে যত প্রকারের উড়ন্ত পোকা আছে, সেই উড়ন্ত পোকাকে নিয়ন্ত্রণ করছে। আর একটা হচ্ছে যত প্রকারের আপনার এই পোকার লার্ভা রয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করছে। দুটো ওষুধ। এবং এই ওষুধগুলো আপনি যত রকমের চাষ আছে, যত প্রকার চাষ আছে গোটা ওয়ার্ল্ডে, সমস্ত চাষের ক্ষেত্রে আপনি এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন।